আবারও উত্তল সংসদ অধিবেশন। বিএনপি এনসিপি ভয়ানক উত্তেজনা, মারামারি, হাতাহাতি। তারেক রহমানকে মোনাফেক শয়তান হাসিনার বংশধর বলে কঠিন বক্তব্য দিলেন এনসিপি নেতা হান্নান মাসুদ। সংসদে দাঁড়িয়ে তারেক রহমানের সামনেই দেওয়া হলো পতনের আলটিমেটাম। স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দিবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এসবে মনোযোগ দেওয়া দরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর মনোযোগ দেওয়া দরকার। সারা দেশে কোথায় কোথায় সন্ত্রাসীরা রয়েছে সেই সকল সন্ত্রাসীদের তালিকা করে তাদেরকে বিচারের ব্যবস্থা করা দরকার। স্টেজে ওঠার আগেই সেখানে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়, সেখানে বিদ্যুৎ আর থাকে না। আমরা বিদ্যুতের জন্য যোগাযোগ করেছিলাম, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করে আমরা সমর্থ হয়ে উঠতে পারি নাই। এবং সেখানে যখন বক্তব্য চলছিল, হঠাৎই তারা আছেন, তাদের মাঝখানে সেখানে একটা বিস্ফোরণ ঘটানো হয়, ভয়াবহ বিস্ফোরণ। ডিসেম্বর নয়, আগস্ট নয়, শেখ হাসিনা ফিরবেন সেপ্টেম্বরেই। 3 জেনারেল আতঙ্কিত ঢাকা। 3 জেনারেল কি বর্তমান ক্ষমতাকে কাঁপিয়ে দিতে যাচ্ছেন? যে সেনা সমীকরণে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেই সেনা সমীকরণে আওয়ামী লীগ সরকার আবারও ফিরে আসবে। সাজানো সংসার যেন ভেঙে তছনছ হয়ে গেল। অনেকদিন থেকেই এটা নিয়ে আলোচনা চলছিল। অবশেষে তাহলে গ্রেপ্তার হতে শুরু হয়েছে। তারপরে যেভাবে তাদেরকে নিয়ে যাওয়া হলো, পত্রিকাতে বলা হয়েছে এনসিপি 5 নেতা গ্রেপ্তার। জাতীয় যুব নাগরিক শক্তি অর্থাৎ এনসিপির যুব শাখা 5 নেতাকে গ্রেপ্তার করা হয়। নতুন আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। প্রিয় দর্শক, বাংলাদেশের যে পরিস্থিতি তার প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তার কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে তুলে ধরবো। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন, দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তো দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন। জেনারেল আতঙ্কিত ঢাকা। 3 জেনারেল কি বর্তমান ক্ষমতাকে কাঁপিয়ে দিতে যাচ্ছেন? বাংলাদেশের রাজনীতি আর সামরিক ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং রহস্যে ঘেরা 3 জেনারেল এখন কোথায়? ঢাকার ক্ষমতার অলিন্দ কাঁপানো এই 3 শীর্ষ কর্মকর্তা কি শুধুই ফেরারি, নাকি প্রতিবেশী দেশের সুরক্ষিত ডেরায় বসে আছেন নতুন কোন মাস্টার প্ল্যান? দর্শক, চাঞ্চল্যকর এক গোয়েন্দা তথ্যে জানা গেছে লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মোহাম্মদ মুজিবুর রহমান, ডিজিএফআই এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন এবং সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমদ এখন আর কোনো সাধারণ বেসামরিক এলাকায় নেই। কলকাতার সল্টলেক বা নিউ টাউনের অভিজাত সঞ্জীবা গার্ডেন এর বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে তাদের সরিয়ে নেওয়া হয়েছে হুগলি ব্রিজের পাশে অত্যন্ত সুরক্ষিত সেনা আবাসিক এলাকায়, যেখানে বিশেষ পাস ছাড়া সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু কেন ভারতের ডিপ স্টেট তথা গোয়েন্দা সংস্থা র এবং মোদী সরকার এই 3 জেনারেলকে আচমকা এমন নিশ্ছিদ্র সামরিক নিরাপত্তায় মুড়ে ফেললো? তারা কি শুধুই আশ্রয় প্রার্থী, নাকি দিল্লির কোনো দীর্ঘমেয়াদী ঘুঁটি? ঢাকা এবং কলকাতার একাধিক নির্ভরযোগ্য নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বাংলাদেশের বিতর্কিত গণমাধ্যম আমার দেশ এক বিস্ফোরণ প্রতিবেদন প্রকাশ করেছে গতকাল। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি ইতিমধ্যেই শেখ হাসিনা এবং তার সাথে ভারতে চলে যাওয়া সহযোগীদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি করেছে। এই তালিকায় 3 জেনারেল এবং তাদের পরিবারের সদস্যদের যাবতীয় খুঁটিনাটি তথ্য সংরক্ষিত রয়েছে। সূত্র বলছে 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময়ে জেনারেল মুজিব এবং জেনারেল আকবর সীমান্ত পাড়ি দিয়ে কলকাতায় আশ্রয় নেন। এর কিছুদিন পর যখন গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচারে জোরদার উদ্যোগ শুরু হয়, তখন গত বছরের অক্টোবরে ভারতের তামাবিল সীমান্ত দিয়ে বিশেষ ব্যবস্থায় যান মেজর জেনারেল কবির আহমদও। কলকাতার নিরাপত্তা সূত্রগুলো জানাচ্ছে এই 3 জেনারেলকে বেসামরিক এলাকা থেকে সরাসরি সেনা আবাসে নিয়ে যাওয়া অত্যন্ত ইঙ্গিতবহ। সেখানে বসে তারা শুধু নিরাপদ জীবনই কাটাচ্ছেন না, বরং নিয়মিত যোগাযোগ রাখছেন দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে। এমনকি ছুটির দিনগুলোতে কলকাতা সিটি সেন্টার 2 এবং পার্ক স্ট্রিটের মতো এলাকায় প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের নিয়ে তারা গোপন বৈঠক করছেন। লক্ষ্য একটাই, ভারতীয় ডিপ স্টেটের সহযোগিতায় কিভাবে আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করা যায়। একটা কথা পরিষ্কার করে বলি, যে বিষ নাশ হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, ঠিক সেই বিষ দিয়েও আওয়ামী লীগ সরকার ফিরে আসবে। যে সেনা সমীকরণে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেই সেনা সমীকরণে আওয়ামী লীগ সরকার আবারও ফিরে আসবে। সেই সমীকরণে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, একটা নির্বাচন হবে, নির্বাচন হয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরে আসবে। আপনি যে পথে বিদায় করেছেন সেই পথেই ফিরে আসবে, এর চেয়ে সত্য আর কিছু নেই। আমার দেশ প্রতিবেদন করেছে, বলবার চেষ্টা করছে যে তারা সব খারাপ ছিল, এখন যারা আছেন তারা ভালো। আওয়ামী লীগ খারাপ ছিল, আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল, আওয়ামী লীগ দুর্বৃত্ত ছিল। বাংলাদেশের মানুষ তো দেখছেন এখন কি আছে, এখন যারা শাসন করছেন তারা কি করছে, কিংবা এখনকার আগে যে দখলদার ইউনূস শাসন করেছে তারা কি করেছিল, এখনকার রাজনৈতিক দলগুলো তারা কি করছে। মানুষ কিন্তু দিন রাত বোঝে। কাজে এই বোঝাটাকে যদি কাজে লাগিয়ে ওই জেনারেলরা এবং আওয়ামী লীগ সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে দেশে ফিরবার চেষ্টা করে, কিংবা আরেকটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসতেই পারে। কারণ আপনি অন্যায়ভাবে বিতাড়ন করেছেন, আপনি দখলদারিত্ব কায়েম করেছেন। কাজে দখলদারিত্বকে দখলদারিত্ব দিয়েই বিতাড়ন করবে, এটি খুব স্বাভাবিক। এই যে দখলদারিত্ব দিয়ে যে বিতাড়ন করেছেন, কি লাভ হলো?
শান্তিতে ঘুমাতে পারেন। ইউনূস যেমন শান্তিতে ঘুমাতে পারতেন না, ইউনূসের পরিষদের লোকজন যেমন শান্তিতে ঘুমাতে পারতেন না, ঠিক তেমনি আজকে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে, তারেক রহমান আসলে ঘুমাতে পারেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আপনি সরকারের বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করুন, দেখবেন যে কোথায় যেন একটা অস্বস্তি আছে, কোথায় যেন একটা অজানা আতঙ্ক আছে। কারণ স্বাভাবিকভাবে পরিস্থিতি পরিবর্তন হয়নি, নির্বাচনের মাধ্যমে পরিস্থিতি পরিবর্তন হয়নি, গঠনমূলক রাজনীতির মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন হয়নি, বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তন বাংলাদেশের মানুষের কোনো কাজে লাগছে না, বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কাজেই আজকে যে ব্যবস্থাটি আছে এই ব্যবস্থাটিরও পরিবর্তন অবশ্যম্ভাবী, এবং এই পরিবর্তনে যে জেনারেলদেরকে বিতাড়ন করা হয়েছে সেই জেনারেলরা যদি ভূমিকা পালন করে অবাক হবার কিছু নেই। কারণ তারা তাদের অনুগত বাহিনী সেনাবাহিনীতে এখনো পর্যন্ত রয়েছে, বাংলাদেশে রয়েছে। কাজেই তাদের তৎপরতায় যদি আবার 2 বছর আগের সেই বাংলাদেশ ফিরে আসে অবাক হবার কিছু থাকবে না। এবং এই কারণে 3 জেনারেলের আতঙ্কে আতঙ্কিত ঢাকা এবং বিএনপিপন্থী গণমাধ্যম, জামাতপন্থী গণমাধ্যম এটি প্রতিবেদন আকারে প্রকাশ করছে। এই মুহূর্তে বাংলাদেশের সব গণমাধ্যম, আপনি প্রথম আলোর কথা কি বলবেন? প্রথম আলোর মতিউর রহমান সরাসরি কদিন আগে ডয়েচে ভেলেকে একটি সাক্ষাৎকার দিয়ে জানালেন যে সরকার পরিবর্তনে ভূমিকা পালন করেছেন। দেখুন, 24শে জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় আমাদের পত্রিকার অবস্থান দৃঢ়ভাবে পরিবর্তনের পক্ষে, শেখ হাসিনা সরকারের পতনের পক্ষে দৃঢ় হয়ে আমার ভূমিকা পালন করেছিল। খুব কম সংবাদ তো সে সময় এরকম পরিষ্কার সোচ্চার ভূমিকা পালন করেছে। সে সময় আপনার জন্য আমরা বলতে আমাদের ছাপা কাগজ সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল, আমাদের অনলাইনে পাঠক বেড়ে গিয়েছিল। কাজেই এই যে অবস্থাটা চলছে, যে ব্যবস্থাটা চলছে, এই ব্যবস্থা কিন্তু টেকসই হবে না, এটিকে আটকে রাখতে পারবেন না। জেনারেলরা তাদের কাজ করবেন, আওয়ামী লীগ তার কাজ করবে, বাংলাদেশে পরিবর্তন আসবে। সেটা ঠিক কতদিনে, 2 দিনে না 2 মাসে না 2 সপ্তাহে, এটি বলা কঠিন। সাজানো সংসার যেন ভেঙে তছনছ হয়ে গেল। অনেকদিন থেকেই এটা নিয়ে আলোচনা চলছিল, এবং সেই তছনছটা হলো শেষ পর্যন্ত মালিকানার দ্বন্দ্ব নিয়ে। একটা সামাজিক প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান বলা হচ্ছিল মুখে, হঠাৎ করে 24-এর শেখ হাসিনা সরকার পতনের পরে যে প্রতিষ্ঠানটা গজিয়ে উঠলো, সেই প্রতিষ্ঠানটা তৈরি করা হলো, এবং তারপরে দেখা গেল যে প্রতিষ্ঠানের প্রধানের মৃত্যুর পরে বলা হলো এক ধরনের ন্যারেটিভ তৈরি হলো বাংলাদেশে যে এই মৃত্যুটা একটা প্রজেক্ট, এই প্রজেক্টে অনেকেই অংশগ্রহণ করেছে। হাদির পরিবারের পক্ষ থেকে দাবি করা হলো যে এটা কারা ঘটিয়েছে, সেই প্রসঙ্গে স্পষ্ট বলা হলো। মানে ওসমান হাদির কথাই বলছি, ওসমান হাদির মৃত্যুর পরে তার বোন বললেন যে কিভাবে হাদির মামলার বাদী পরিবারের কাউকে না করে জাবের হয়, সেই প্রসঙ্গ তুললেন, প্রশ্ন তুললেন। এরপরে ব্যাপারটা প্রকাশ্য হয়ে গেল, এবং অবশেষে সেটার পরিণতিও আমরা দেখলাম। মালিকানার দ্বন্দ্বের কারণে ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়তে বাধ্য হলেন ওই আলোচিত সমালোচিত জাবের এবং জুমা, যাদের দুজনেরই একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সঙ্গে গোপন সম্পর্ক আছে বলে অনেকেই বলার চেষ্টা করেন। আমরা অবশ্য সেটা বলতে চাইছি না। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি, ভেতরের তথ্যটা জানার চেষ্টা করি, কেন ইনকিলাব কালচারাল সেন্টার এই প্রতিষ্ঠান ছেড়ে দিলেন জাবের এবং জুমা। তারা বলছেন পদত্যাগ করেছেন, কিন্তু সেটা পদত্যাগ নাকি তারা ছাড়তে বাধ্য হয়েছেন, নাকি তাদেরকে এই ইনকিলাব কালচারাল সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছে, সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, আমার মনে হয় 24-এর শেখ হাসিনা সরকার পতনের পরে যে কয়টা মহা ব্রেকিং নিউজ তৈরি হয়েছে তার মধ্যে এটা একটা। আমরা গত বছরে ওসমান হাদির মৃত্যুর পর থেকেই যে আলোচনাটা শুনে আসছিলাম যে ওসমান হাদির মৃত্যু রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই কেউ কেউ ঘটিয়েছে, এর সঙ্গে ঢাকা 8 আসনে নির্বাচন করতে চাওয়ার একটা সম্পর্ক থাকতে পারে, এবং মানে যাদের মানে পরিস্থিতি ঘোলাটে করার জন্য কিংবা নির্বাচন যেন না হয়, নির্বাচন যেন বানচাল করা যায়, এই স্বার্থ যাদের ছিল তারা এই প্রজেক্টটা সম্পন্ন করেছে, এরকম আলোচনা অনেকেই করেছেন। যদিও এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত প্রধান সন্দেহভাজন 2 জন তারা ভারতে পালিয়ে গেছেন, তখন থেকে সেই দিন রাত থেকেই ফলো করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হতে থাকলো, এবং পরবর্তীতে ভারতে তারা গ্রেপ্তার হতে দেখলাম, এবং ভারতে তাদেরকে রিমান্ডে নেওয়া হলো, জিজ্ঞাসাবাদ করা হলো, নানা তথ্য বেরিয়ে এসেছে, শোনা যাচ্ছে, কিন্তু কোনো তথ্য স্পষ্টভাবে ভারতীয় কর্তৃপক্ষ এখনো বলেনি। এর মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে ওসমান হাদির ভাইয়ের ফেসবুক স্ট্যাটাস, ওসমান হাদির বোনের ফেসবুক স্ট্যাটাস। ওসমান হাদির ভাই পরিষ্কার বলেছেন ওসমান হাদির মৃত্যুর পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা জড়িত রয়েছে, একাধিক ছাত্র নেতা জড়িত রয়েছে। এই ব্যাপারগুলো যখন তিনি সামনে নিয়ে এসেছেন তখনই সন্দেহের তালিকায় অনেকে জাবের, জুমা তাদেরকে রাখতে শুরু করেছেন, এবং তারা যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল করেন সেই দলের একজন সাম্প্রতিক সময়ে আলোচিত তরুণের নামও এসেছে। এবং ঢাকা 8 আসনে কারা নির্বাচন করতে চেয়েছিল, এবং ওসমান হাদির ভাই নিজে বলেছেন ঢাকা 8 আসন থেকে হাদি যেন সরে দাঁড়ায়, এরকম কথা বহুবার বলা হয়েছে, রীতিমতো থ্রেট দেওয়া হয়েছে। আজকেও
আমরা দেখেছি গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান বিএনপি নেতা রাশেদ খান তিনিও বলেছেন যে হাদি যেন ঢাকা 8-এ নির্বাচন করতে না পারে সেই জন্য তাকে সরে যাওয়ার জন্য কারা কারা বলেছেন এই ব্যাপারে, এবং তারাও এটার সঙ্গে যুক্ত এরকম একটা ইঙ্গিত দিয়েছেন। এর মাঝে জাবের এবং জুমা তারা ফেসবুক পোস্টে জানিয়েছেন ইনকিলাব কালচারাল সেন্টার তারা ছেড়ে দিয়েছেন। দুজনই মূল দায়িত্বে ছিলেন, সভাপতি এবং সহসভাপতি। এই দুজনই ইনকিলাব কালচারাল সেন্টার ছেড়ে দিলেন এবং তারা অকপটে স্বীকার করেছেন যে এটার মালিকানা দ্বন্দ্বের কারণেই তারা ছেড়েছেন, কিংবা ছাড়তে বাধ্য হয়েছেন, কিংবা তাদেরকে বের করে দেওয়া হয়েছে। কোনটা আসলে সত্য? দেশ টিভির এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের ও জুমার। বলা হচ্ছে যে এই ঘোষণা দিয়েছেন জাবের, প্রেসিডেন্ট জাবের এবং ভাইস প্রেসিডেন্ট ফাতিমা তাসনিম জুমা সংগঠনটির দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। রাতে ফেসবুকের ভেরিফাইড পেজ থেকে পৃথক দুটো পোস্টের মাধ্যমে এই ঘোষণা তারা দিয়েছেন। তো প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিও দেখেছেন। দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে, মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।